Dear learners, this is Khairul Islam Parvez, a teacher of RCC under the Department of English. আমরা আজকে লেকচার 38 এর লেকচার নাম্বার 38 এর সেকেন্ড পার্ট আলোচনা করব। এখানে কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে, এখানে গ্রামাটিক্যাল পার্ট দেওয়া আছে ডিগ্রি। ওকে, আমরা আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তোমরা জানো হচ্ছে ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি মিনস ডিগ্রি ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাজেক্টিভ। ডিগ্রি আসলে একটা অ্যাজেক্টিভ, ডিগ্রি মানে অ্যাজেক্টিভ। আমরা আসলে এখানে অ্যাজেক্টিভ নিয়ে কথা বলি, মানে ডিগ্রি নিয়ে কথা বলি। ডিগ্রি হচ্ছে অ্যাজেক্টিভকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, বা ডিগ্রিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি অথবা অ্যাজেক্টিভ এটাকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যায়? তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হোয়াট ইজ কম্পারেটিভ, হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ কম্পারেটিভ অ্যান্ড হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি আমরা একটু জেনে নিই। আচ্ছা, পজিটিভ ডিগ্রিটা তোমরা জানো যে হচ্ছে পজিটিভ ডিগ্রি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটি বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এটা নির্দেশ করে। একজন ব্যক্তির অবস্থা যখন নির্দেশ করবে, একজন ব্যক্তির দোষ গুণ যখন বর্ণনা করা হবে, তখন সেটাকে আমরা বলবো কি পজিটিভ ডিগ্রি। সেখানে ওই সেন্টেন্সে একজন ব্যক্তির দোষ গুণ যখন বর্ণনা করা হয়, সেই সেন্টেন্সে কি উপস্থিত থাকে? পজিটিভ ডিগ্রি উপস্থিত থাকে। তারপর আমরা যদি দুইজন ব্যক্তির তুলনা করি কোনো সেন্টেন্সে, আমরা যদি একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি কিংবা একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর তুলনা করি, তখন সেই সেন্টেন্সে উপস্থিত থাকে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। যদি একজন ব্যক্তির সাথে দুইয়ের অধিক ব্যক্তির কিংবা একটি বস্তুর সাথে দুইয়ের অধিক বস্তুর তুলনা করা হয়, তখন সেটাকে আমরা সেই সেন্টেন্সে কি উপস্থিত থাকে, বা সেই সেন্টেন্সে কি আনতে হয়? সুপারলেটিভ ডিগ্রি। তার মানে আমরা যে ডিগ্রি চেঞ্জ বলি, তার মানে আসলে আমরা ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমরা ওই সেন্টেন্সে কি চেঞ্জ করি? আমরা ওই সেন্টেন্সের অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ করি। অ্যাডজেক্টিভের ফর্ম চেঞ্জ করি, পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাই, কম্পারেটিভ ফর্ম থেকে সুপারলেটিভ ফর্মে নিয়ে যাই। তাহলে চেঞ্জিং ডিগ্রি মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভের ফর্মের চেঞ্জিং। ওকে, আমরা নেক্সট দেখতে পাচ্ছি এখানে ক্লাসিফিকেশন দেয়া আছে এবং হচ্ছে সংজ্ঞাগুলো দেয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা যদি খেয়াল করো দেখো এখানে দেয়া আছে হচ্ছে হি ইজ আ ওয়াইজ ম্যান। এখানে হি একজন পার্সন, হি ইজ আ ওয়াইজ ম্যান। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ওয়াইজ, এবং এটা কোন ফর্মে আছে? এটা আমাদের পজিটিভ ফর্মে আছে। কেন পজিটিভ ফর্মে আছে? কারণ এটা একজন ব্যক্তির দোষ অথবা গুণ, এখানে অবশ্যই গুণ বোঝাচ্ছে। হি ইজ আ ওয়াইজ ম্যান, হি ইজ আ ওয়াইজ ম্যান। এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ তোমরা জানো, নাউনের সামনে বসে নাউনকে মডিফাই করে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়েছে সেটা আসলে কোন টাইপের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি। এটা আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ডিগ্রি। কারণ কি? এটা একজন ব্যক্তির গুণ বোঝাচ্ছে। হি ইজ আ ওয়াইজ ম্যান, লোকটা কেমন? হাউ ইজ দ্য ম্যান, ম্যানটা কেমন? ওয়াইজ। তাহলে এটা একজন ব্যক্তিকে বর্ণনা করলো। ওকে, তারপরে হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রি একটা এক্সাম্পলে ওই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা হি দেখতে পাচ্ছি, হি এর সাথে কার তুলনা করা হয়েছে? হিজ ব্রাদারের তুলনা করা হয়েছে, মানে একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির তুলনা করা হচ্ছে। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলেছি যে হচ্ছে একজন ব্যক্তির সাথে বা একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির যখন তুলনা করা হবে, বা একটি বস্তুর সাথে যখন অন্য একটা বস্তুর তুলনা করা বোঝাবে, তখন আমরা সেখানে কি ডিগ্রি ব্যবহার করব? কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি আমরা, ওখানে ছিল শব্দটা ওয়াইজ, এখানে শব্দটা দেখতে পাচ্ছি ওয়াইজার। তার মানে কি? আগে শব্দটা ছিল ওয়াইজ, শেষে ছিল ই, তারপরে সেটাকে আমরা কি করেছি? ইটাকে তুলে দিয়ে আমরা কি করেছি? এখানে ইটা থাকা অবস্থায় আমরা কি করেছি? আর যুক্ত করেছি, ওয়াইজ থেকে ওয়াইজার। তারপরে যার কারণে এটা কি ফর্মে চলে গেছে? কম্পারেটিভ ফর্মে চলে গেছে। এটা ছিল পজিটিভ ফর্মে, এটা হচ্ছে
কম্পারেটিভ ফর্মে, ঠিক আছে? তাহলে ওয়াইজ থেকে ওয়াইজার। তাহলে দেখো আমাদেরকে যখন আমরা একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির তুলনা করতেছি তখন কিন্তু আমাকে আর অ্যাডজেক্টিভটা মানে সেই ফর্মে রাখলে মানে হচ্ছে না, তখন আমাদেরকে কি করতে হবে, সেটার সাথে কি যুক্ত করতে হবে, ইআর বা আর, এই সমস্ত জিনিস যুক্ত করতে হয়। একের অধিক সিলেবাল হলে মোর যুক্ত করতে হয়, তোমরা জানো। তাহলে হি ইজ ওয়াইজার দ্যান হিজ ব্রাদার, হি ইজ ওয়াইজার দ্যান হিজ ব্রাদার। সে কি তার ভাইয়ের চেয়ে জ্ঞানী। তাহলে তাকে কার সাথে তুলনা করা হয়েছে, তার ভাইয়ের সাথে। এবং এই তুলনাটা কিসের তুলনা, এই তুলনাটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা, ওয়াইজার। ওকে, আমরা সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাই। আমরা আগেই বলেছি যে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে একজন ব্যক্তির সাথে দুইয়ের অধিক ব্যক্তির তুলনা, বা হচ্ছে একজন বস্তুর সাথে দুইয়ের অধিক বস্তুর তুলনা। এখানে আমরা দেখতে পাচ্ছি হি এর সাথে কার তুলনা, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, মানে পুরা গ্রামে অবশ্যই দুইয়ের অধিক লোক থাকে। পুরো গ্রামের লোকের সাথে কাকে তুলনা করা হয়েছে, হিকে তুলনা করা হয়েছে। তাহলে পুরো গ্রামের লোকের সাথে যখন একজন ব্যক্তিকে তুলনা করা হবে, সেক্ষেত্রে যে ডিগ্রিটা এসে উপস্থিত হবে সেই ডিগ্রিটার নাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইজ চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ওয়াইজ থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, এসটি যুক্ত হলো, ওয়াইজেস্ট। তাহলে প্রথমে ছিল ওয়াইজ, তারপর হচ্ছে আর যুক্ত হলো ওয়াইজার, তারপরে আমরা দেখতে পাচ্ছি এসটি যুক্ত হয়ে কি হয়ে গেল, ওয়াইজেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইজেস্ট। তাহলে ডিগ্রি চেঞ্জ হচ্ছে, ডিগ্রি চেঞ্জ হওয়া মানে আসলে অ্যাডজেক্টিভের ফর্মের চেঞ্জ। তাহলে আমাকে যখন কোনো সেন্টেন্সের একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তির যখন তুলনা করব, বা একজন ব্যক্তির সাথে যখন অন্য একজন ব্যক্তির তুলনা করব, সেক্ষেত্রে আমাকে আসলে কোন জিনিসটার চেঞ্জ করতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের চেঞ্জ করতে হচ্ছে। অ্যাডজেক্টিভের কিসের চেঞ্জ, অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ করতে হচ্ছে। এখানে আছে ওয়াইজ, এখানে আছে ওয়াইজার, এখানে আছে ওয়াইজেস্ট। তাহলে আমাকে এক প্রকার ডিগ্রি থেকে আরেক প্রকার ডিগ্রিতে নিয়ে যেতে হলে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অ্যাডজেক্টিভের ফর্মটাকে চেঞ্জ করতে হবে। সেই অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ করার কিছু নির্দিষ্ট রুলস আছে। সেই রুলসগুলো আমরা অ্যাডজেক্টিভের এক প্রকার ডিগ্রিকে যখন আমরা অন্য প্রকার ডিগ্রিতে নিয়ে যাব, তখন কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা আস্তে আস্তে জানবো। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা চেঞ্জিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ডিগ্রি চেঞ্জিংয়েরও কিছু রুলস আছে, সেগুলো আমরা পরে পড়বো। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ডিগ্রিটা কিভাবে এক প্রকার ডিগ্রি থেকে আরেক প্রকার ডিগ্রিতে নিয়ে যাওয়া যায়, মানে ওয়ার্ডটাকে কিভাবে চেঞ্জ করা যায়, মানে ওয়াইজ থেকে কিভাবে ওয়াইজার হয়, ওয়াইজার থেকে কিভাবে ওয়াইজেস্ট হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। এবং আমার মনে হয় যে ডিগ্রির সব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে চেঞ্জিং ওয়ার্ডটা বা ডিগ্রির চেঞ্জটা। তুমি যদি ডিগ্রি চেঞ্জ করতে পারো, তাহলে বাকি অংশগুলোও চেঞ্জ করতে পারবে। সেগুলোর কিছু রুলস আছে, সেগুলো হয়তো আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভের যে ফরমেশনগুলো আছে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেইটা আমরা আলোচনা করব। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু শীটটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে, কম্পারেটিভ দুটি ব্যক্তি বা দুটি বস্তুর সাথে তুলনা করা হয়, সুপারলেটিভ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়। ওকে, আমরা এখানে একটা লম্বা নিয়ম দেওয়া আছে, এই লম্বা নিয়ম না পড়ি, তোমরা এটাতে খেয়াল করো। দেখো, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, আমি একটা ওয়ার্ড লিখেছি, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটার শেষে কি আছে, ওয়ার্ডটার শেষে একটা কি আছে, একটা কনসোনেন্ট হিসেবে এইচ আছে, আর একটা কনসোনেন্ট হিসেবে টি আছে। মানে সবার শেষের কনসোনেন্টটা টি, তার সামনে একটা কনসোনেন্ট আছে এইচ। তার মানে কি আমি দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটার শেষে কনসোনেন্ট হিসেবে কি আছে, দুইটা কনসোনেন্ট আছে। যার কারণে আমি কি করেছি, এখানে
ER যোগ করেছি, এখানে EST যোগ করেছি। তাহলে দেখো আমরা এইভাবে এতগুলো ওয়ার্ড মুখস্থ না করে আমরা যদি নিয়ম মুখস্থ না করে প্রত্যেকটা নিয়মের জন্য একটা করে এক্সাম্পল মুখস্থ করি, প্রত্যেকটা নিয়ম মানে একটা নিয়ম একটা এক্সাম্পল, একটা নিয়ম একটা এক্সাম্পল যদি এভাবে মুখস্থ করে ফেলতে পারি, মনে করো যে এখানে মোটামুটি 5টা রুলস আছে, তুমি 5টা রুলস থেকে যদি 5টা এক্সাম্পল মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আর রুলস মুখস্থ করতে হবে না। তাহলে আমাদের টেকনিকটা কি এখানে? টেকনিকটা হচ্ছে এটাই যে তোমরা 5টা রুলস থেকে 5টা ওয়ার্ড মুখস্থ করবা, মানে 5টা রুলস থেকে 5টা ফর্ম মুখস্থ করবা, তাহলে কিন্তু তোমার আর রুলস মুখস্থ করতে হবে না। এখানে দেখো তুমি এই ওয়ার্ডটা যদি মুখস্থ করে নাও, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, বানান সহ যদি মুখস্থ করে নাও, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, তখন এখান থেকে তুমি রুলস বের করতে পারবা। কি রুলস? আমি দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডটার শেষে 2টা কনসোনেন্ট আছে, যার কারণে আমি কি করলাম, এই ওয়ার্ডটার শেষে কি যুক্ত করলাম? ER যুক্ত করলাম। তারপরে এই ওয়ার্ডটার সাথে কি যুক্ত করলাম? EST যুক্ত করলাম। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ডাবল কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ করতে গেলে কি যুক্ত করে কম্পারেটিভ করি? শেষে ER যুক্ত করে কম্পারেটিভ করি, এবং সুপারলেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? EST যুক্ত করতে হবে। তাহলে তুমি ওয়ার্ডটা মুখস্থ করে নাও, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। তাহলে তোমার আর এখানে যে বাকি যেগুলো আছে এগুলো আর মুখস্থ করার দরকার নেই। দেখো প্রত্যেকটাতে একই ঘটনা আছে। দেখো এইচ, এখানে HT ডাবল কনসোনেন্ট, যার কারণে ER EST। এখানে দেখো ডাবল কনসোনেন্ট LD, যার কারণে ER EST। তারপরে দেখো এখানে ডাবল কনসোনেন্ট, যার কারণে ER EST। তারপরে দেখো এখানে ডাবল কনসোনেন্ট, যার কারণে ER EST। এখানে দেখো ডাবল কনসোনেন্ট, যার কারণে এখানে ER EST। এখানে দেখো ডাবল কনসোনেন্ট, যার কারণে ER EST। এখানে দেখো ডাবল কনসোনেন্ট, যার কারণে ER EST। তারপরে এখানে দেখো একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনসোনেন্ট আর সামনে 2টা ভাওয়েল। এইটা একটু ব্যতিক্রম, এইটা আলাদা করে একটু মুখস্থ করে নিলাম। এটা আলাদা করে যদি একটু মুখস্থ করে নাও যে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট এবং 2টা ভাওয়েল থাকে সেই ক্ষেত্রেও কি করা লাগে? সেই ক্ষেত্রেও ER যুক্ত করে কম্পারেটিভ এবং হচ্ছে EST যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। তাহলে এই রুলসের মধ্যে ব্যতিক্রম না, এটাও একটা রুলসের মধ্যে নিয়ে নিবা। তাহলে মানে এই 4টা থেকে তুমি মোটামুটি 2টা ওয়ার্ড মুখস্থ করবা। এই 4টা থেকে কয়টা ওয়ার্ড মুখস্থ করবা? 2টা ওয়ার্ড। কি সেটা? এটা হচ্ছে ব্রাইট আর এটা হচ্ছে পুয়ার। তাহলে এই 4টা থেকে তুমি যদি 2টা ওয়ার্ড মুখস্থ করে নাও তাহলে তোমাকে আর বাকি ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে না। তাহলে এই 1 নম্বর রুলসটা থেকে আমি কয়টা ওয়ার্ড মুখস্থ করব? 2টা ওয়ার্ড, একটা হচ্ছে ব্রাইট আর এটা হচ্ছে পুয়ার। তাহলে ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, পুয়ার, পুয়ার আর পুয়ারেস্ট, এই 2টা ওয়ার্ড মুখস্থ করে নিলে তোমার আর বাকি ওয়ার্ডগুলো লাগবে না। তুমি তখন নিজেই রুলস বের করতে পারবা। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই। এখানে আর একটা এক্সেপশনাল একটা জিনিস আছে, এটা একটু দেখে নাও। এক্সেপশনাল একটা জিনিস আছে, সেটা একটু দেখে নেই। দেখো নিউ আছে, নিউয়ার আছে, নিউয়েস্ট আছে। আচ্ছা দেখো পুয়ার একটু ব্যতিক্রম ছিল, যে পুয়ারের সামনে 2টা ভাওয়েল থাকলেও আমরা এই রুলসটা ফলো করব, পুয়ার আর পুয়ারেস্ট। নিউ এর শেষে আমরা যদি দেখি এখানে নিউ একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, তাহলে এইটা কোন রুলসের মধ্যে পড়বে? এটা নিশ্চয়ই 1 নম্বর রুলসের মধ্যে পড়তেছে না। 1 নম্বর রুলসের মূল কথা ছিল যে কোনো ওয়ার্ডের শেষে যদি ডাবল কনসোনেন্ট অথবা একটা কনসোনেন্ট 2টা ভাওয়েল থাকে তাহলেই কেবল ER যুক্ত করে কম্পারেটিভ এবং EST যুক্ত করে সুপারলেটিভ। তাহলে এইটা কিন্তু এই নিয়মের মধ্যে পড়তেছে না, তারপরেও আমরা ER যুক্ত করেছি। ER যুক্ত করে কম্পারেটিভ এবং EST যুক্ত করে সুপারলেটিভ করেছি। এরকম কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে, নিউটা মুখস্থ করে নিবা। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? তুমি 1 নম্বর রুলসের জন্য কয়টা ওয়ার্ড মুখস্থ করবা? 1 নম্বর রুলসের জন্য কয়টা ওয়ার্ড মুখস্থ করবা? 3টা ওয়ার্ড, ব্রাইট, পুয়ার আর আছে নিউ। তাহলে 1 নম্বর রুলসের জন্য তুমি 3টা ওয়ার্ড মুখস্থ করবা, মানে 3টা ফর্ম মুখস্থ করবা, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট,
পুয়ার পুয়ার আর পুয়ারেস্ট, আর নিউ নিউ আর নিউয়েস্ট। তাহলে এখান থেকে বাকি ওয়ার্ডগুলো আবার তোমার আর মুখস্থ করার দরকার নেই। ওকে, এখন আমরা 2 নম্বর রুলসে চলে যাই। 2 নম্বর রুলস মানে 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এখান থেকে দেখো আমি একটা ওয়ার্ড লিখেছি এখানে, এটা হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। এখানে যদি তুমি খেয়াল করো দেখো, এখানে ওয়ার্ডটা ছিল বিগ, বিআইজি, বিগ। এখানে দেখো একটা অতিরিক্ত জি আসছে, ই আসছে আর আর আসছে, তার মানে কি জিই আর, জিই আর। তাহলে বিগ থেকে কি হলো বিগার। তারপরে কি এখানে দেখো, এখানে অতিরিক্ত একটা জি আসছে, তার সাথে কি যুক্ত হয়েছে ইএসটি। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য দেখো, আগেরটাতে শুধু আর যুক্ত ছিল, বেইজ ওয়ার্ডটা একই রকম ছিল, আর যুক্ত হয়েছে, বেইজ ওয়ার্ডটা একই রকম ছিল, এসটি যুক্ত করা হয়েছে। কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পাবা যে এই ওয়ার্ডের শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে, ওয়ার্ডের শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে। ওয়ার্ডের শেষের কনসোনেন্ট জি, এখানে দেখো জিটা ডাবল হয়ে যাচ্ছে, এখানে দেখো জিটা ডাবল হয়ে যাচ্ছে, মানে পরে অতিরিক্ত একটা জি যুক্ত করা হচ্ছে। তার মানে এখন তুমি নিয়ম বিশ্লেষণ করো যে কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট, এখানে জি কনসোনেন্ট এবং আই ভাওয়েল, কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট এবং একটা ভাওয়েল থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, শেষের কনসোনেন্টটা ডাবল করে তারপরে আর যুক্ত করতে হবে, করে কম্পারেটিভ, তারপর হচ্ছে জিকে ডাবল করে তার সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। তাহলে তোমার আমরা ওই ফর্মুলাতে চলে যাই। কোন ফর্মুলা? ওই টেকনিক যে একটা ওয়ার্ড মানে একটা এক্সাম্পল, একটা ওয়ার্ড মানে একটা এক্সাম্পল। তাহলে এই 2 নম্বর রুলসের জন্য আমি কয়টা ওয়ার্ড মুখস্থ করব? একটা ওয়ার্ড মুখস্থ করব, যে বিগ, বিগার, বিগেস্ট। কেন হলো? যে কোনো ওয়ার্ডের শেষে যদি একটা কনসোনেন্ট এবং তার সামনে যদি একটা কি থাকে, ভাওয়েল থাকে, তাহলে আমরা কি করি, শেষের কনসোনেন্টটাকে ডাবল করে তার সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, এবং শেষের কনসোনেন্টটাকে ডাবল করে তার সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। তাহলে বিগ, বিগার, বিগেস্ট। তাহলে আমার ওয়ার্ড মোটামুটি কয়টা হয়ে গেল? 4টা। প্রথম রুলসের জন্য ওয়ার্ড কয়টা ছিল আমরা একটু যদি রিভিউ করি। প্রথম রুলসের জন্য ওয়ার্ড ছিল 3টা, তার মধ্যে 2টা হচ্ছে রুলসের মধ্যে আর একটা হচ্ছে রুলসের বাইরে। তাহলে রুলসের মধ্যে যে 2টা ওয়ার্ড ছিল, এটা হচ্ছে ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, পুয়ার, পুয়ার আর পুয়ারেস্ট। আর একটা এক্সেপশনাল ছিল, সেটা হচ্ছে নিউ, নিউ আর নিউয়েস্ট। 1 নম্বর রুলস শেষ। 2 নম্বর রুলসে চলে যাই। 2 নম্বর রুলসের জন্য তাহলে ওয়ার্ড আমাদের কি মনে রাখবো? বিগ, বিগার, বিগেস্ট। বানান সহ মনে রাখবো, বিগ, বিগার, বিগেস্ট। তাহলে বিগ, বিগার, বিগেস্ট তুমি যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমার রুলসটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তারপরে ওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখে নেই, এখানে দেখো বিগ, বিগার, বিগারের সাথে এদের সবার মিল আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি শেষে একটা কনসোনেন্ট, তার সামনে একটা ভাওয়েল, যার কারণে ইয়ার যুক্ত করে, যার কারণে দেখো টিটা ডাবল হয়েছে, টিটা ডাবল হয়ে তার সাথে ইয়ার। এখানে দেখো টিটা ডাবল হয়েছে, যা তারপরে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। তারপরে এখানে দেখো কনসোনেন্ট হিসেবে এন, ভাওয়েল হিসেবে আই, যার কারণে এনটা কি হয়ে গেল? ডাবল হয়ে গেল, তার সাথে ইয়ার যুক্ত হলো। এখানে দেখো এনটা ডাবল হয়ে গেল, তার সাথে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। তারপরে দেখো শেষে একটা কনসোনেন্ট, তার সামনে একটা ভাওয়েল, তাহলে দেখো টিটা ডাবল হয়ে গেল, ইয়ার যুক্ত হলো। তারপরে দেখো এখানেও টিটা ডাবল হয়ে গেল, ইএসটি যুক্ত হলো। তারপরে নেক্সট ওয়ার্ডটা দেখো, শেষে কনসোনেন্ট ডি, ভাওয়েল হচ্ছে ই, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে ডিটা ডাবল হয়ে গেল, তার সাথে কি যুক্ত হলো? ইয়ার যুক্ত হলো। এখানে ডিটা ডাবল হলো, তার সাথে ইএসটি যুক্ত হলো। ইজি নিয়ম। তাহলে আমাদের 2 নম্বর রুলস চলে গেল, 2 নম্বর রুলস চলে গেল। এখন আমরা আসি হচ্ছে 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলস মানে 3 নম্বর ওয়ার্ড। প্রথম রুলসের জন্য 3টা ওয়ার্ড, দ্বিতীয় রুলসের জন্য একটা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, আর 3 নম্বর রুলসের জন্য একটা ওয়ার্ড, 5টা ওয়ার্ড। তার মানে এটা 5 নম্বর ওয়ার্ড আসে। আসলে মুখস্থের দিক থেকে আমরা যদি বলি যে এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। আমাদের ওয়ার্ডটা হচ্ছে ফাইন, ফাইনার, ফাইনেস্ট। তাহলে শেষের ওয়ার্ডটা খেয়াল করো, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। FINE ফাইন, FINER ফাইনার, FINEST ফাইনেস্ট। একটা ওয়ার্ড অবশ্যই আমরা মুখস্থ করব। একটা ওয়ার্ড মানে 3টা ফর্ম, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। ওকে, এখন আমরা রুলস বিশ্লেষণ করি। আমরা দেখতে পাচ্ছি শেষে একটা ই আছে, ভাওয়েল তো বটেই,
সেই ভাওয়েলটা কি ই, নির্দিষ্ট করে বলবো, নির্দিষ্ট একটা ভাওয়েল, সেটা কি ই আছে, শেষে ই থাকার কারণে ইটা অক্ষুণ্ণ থাকলো, ইটা কিন্তু অক্ষুণ্ণ থাকলো, মানে মূল ওয়ার্ডটা বেজ ওয়ার্ডটা কিন্তু একই রকম আছে, একই রকম থেকে তার সাথে কি যুক্ত হলো, আর যুক্ত হলো। তারপরে কি বেজ ওয়ার্ডটা কিন্তু ঠিক আছে ফাইন, তার সাথে কি যুক্ত হলো, এসটি যুক্ত হলো। তার মানে আমাদের রুলসটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল হিসেবে ই থাকে তাহলে বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে আর, এবং বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে এসটি যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ। কি বললাম আরেকবার বলি, কোনো ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল হিসেবে ই থাকে তাহলে বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে আর যুক্ত করে কম্পারেটিভ, এবং বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে এসটি যুক্ত করে সুপারলেটিভ। তাহলে ফাইন, ফাইনার, ফাইনেস্ট। তাহলে আমরা ওই টেকনিক নিয়ে আগাই যে একটা ওয়ার্ড মানে একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল মানে একটা রুলস, একটা এক্সাম্পল মানে একটা রুল। তাহলে আমাদের এখানে 3 নম্বর রুলসের জন্য 3টা ওয়ার্ড। প্রথম ওয়ার্ডটা ছিল, প্রথম রুলসটা ছিল আমাদের ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। তারপরে ছিল আমাদের তারপরে ছিল হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট। তারপরে 3 নম্বর এক্সাম্পল হচ্ছে আমাদের ফাইন, ফাইনার, ফাইনেস্ট। এখন পরবর্তী ওয়ার্ডগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখি আমাদের ফাইন, ফাইনার, ফাইনেস্টের সাথে মিল আছে কিনা আমরা একটু দেখে নেই। দেখো এটা তো আছেই, আমরা দেখি এটা শেষে ই আছে, ভাওয়েল হিসেবে ই আছে, যার কারণে বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে কি যুক্ত হলো, আর যুক্ত হয়ে কি হলো, এটা জেন্টলার কম্পারেটিভ হলো। তারপরে মূল ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে কি যুক্ত হলো, এসটি যুক্ত হলো, জেন্টেলেস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি নবেল, শেষে কি আছে, ই আছে, ভাওয়েল হিসেবে ই আছে, যার কারণে মূল ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে আর যুক্ত হলো, নবেলার। তারপরে এটা হলো নবেলেস্ট। তারপরে দেখি বেজ ওয়ার্ডটার সাথে কি আছে, বা পজিটিভ ডিগ্রির সাথে কি আছে, ই আছে, যার কারণে লার্জ, শেষে কি আছে, ই আছে। ই থাকার কারণে আমাদের কি হলো, বেজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ থাকলো, অক্ষুণ্ণ থেকে তার সাথে আর, কম্পারেটিভ। এবং সুপারলেটিভের ক্ষেত্রে বেজ ওয়ার্ডের সাথে কি যুক্ত হলো, এসটি। তারপর ওয়াইজ, শেষে আমরা ই দেখতে পাচ্ছি, এবং যার কারণে বেজ ওয়ার্ডটা একই রকম রেখে তার সাথে আর, এবং বেজ ওয়ার্ডটা একই রকম রেখে তার সাথে এসটি। এই হলো আমাদের 3 নম্বর রুলস। তাহলে প্রথম রুলসের জন্য প্রথম এক্সাম্পল আরেকবার মনে করে দিই, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। দ্বিতীয় রুলসের জন্য দ্বিতীয় এক্সাম্পল, বিগ, বিগার, বিগেস্ট। তৃতীয় রুলসের জন্য তৃতীয় এক্সাম্পল, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই, 4 নম্বর রুলসে চলে যাই। 4 নম্বর রুলসে চলে যাই। দেখো আমি একটা ওয়ার্ড লিখেছি এখানে, এর পজিটিভ ফর্ম হচ্ছে ড্রাই, কম্পারেটিভ ফর্ম হচ্ছে ড্রায়ার, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ড্রাইয়েস্ট। আমরা খেয়াল করলে দেখতে পাবো শেষে ওয়াই আছে, কনসোনেন্টও বটেই, তবে এটাকে আমরা কি হিসেবে বলবো, রুলস যদি বলতে চাই তাহলে শেষে কি আছে, ওয়াই আছে, শেষে ওয়াই আছে এবং তার সামনে একটা কি আছে, কনসোনেন্ট আছে। শেষে ওয়াই আছে এবং তার সামনে একটা কনসোনেন্ট আছে, তাহলে শেষে ওয়াই, তার সামনে একটা কনসোনেন্ট থাকার কারণে কি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা মিসিং, এখানে ওয়াইটা নাই। তাহলে বেজ ওয়ার্ডে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা মিসিং, ওয়াইটাকে তুলে দিয়ে তার সাথে কি যুক্ত করতে হবে, আইইআর যুক্ত করে কম্পারেটিভ, এবং ওই ওয়াইটাকে তুলে দিয়ে আইইএসটি যুক্ত করে সেটাকে সুপারলেটিভ। তাহলে ড্রাই, ডিআরআই ড্রাই, ডিআরআইইআর ড্রায়ার, ডিআরআইইএসটি ড্রাইয়েস্ট। তাহলে ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। এখন বাকি রুলসগুলো আমরা যদি একটু দেখতে চাই, আমরা দেখি শেষে কি আছে, ওয়াই আছে, তার সামনে আরেকটা কনসোনেন্ট আছে। তাহলে ড্রাই, এটা তো দেখলাম, এটা নেক্সট ওয়ার্ডে যাই, পজিটিভ ডিগ্রি, শেষে ওয়াই আছে এবং তার সামনে আরেকটা কনসোনেন্ট আছে এস, যার কারণে আমাকে কি করতে হবে, এই ওয়াইটাকে তুলে দিতে হবে। ওয়াইটাকে তুলে দিলাম, এখানে দেখতে পাচ্ছি ওয়াইটাকে আমরা তুলে দিলাম, তুলে দিয়ে কি যুক্ত করতে হবে, আইইআর, আমরা দেখতে পাচ্ছি এখানে আইইআর যুক্ত করতে হবে, তারপরে এখানে যুক্ত করতে হবে আইইএসটি, বিজিএস্ট, তার মানে বিজি, বিজিআর, বিজিএস্ট। তারপরে দেখি নেক্সট ওয়ার্ড, আমি দেখতে পাচ্ছি শেষে কি আছে, হেভি এর ক্ষেত্রে শেষে ওয়াই আছে এবং সামনে একটা
কনসোনেন্ট আছে ভি, যার কারণে আমি ওয়াইটাকে তুলে দিয়েছি, ওয়াইটাকে তুলে দিয়ে আইইআর যুক্ত করেছি, আইইআর। তারপরে আমি কি করেছি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়াইটাকে তুলে দিয়ে কি যুক্ত করেছি, আইইএসটি যুক্ত করেছি, আইইএসটি হেভিয়েস্ট। তারপরে আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে লেজি। শেষে আমি দেখতে পাচ্ছি যে শেষে কি কনসোনেন্ট হিসেবে ওয়াই আছে এবং তার সামনে আরেকটা কনসোনেন্ট আছে জেড। তবে সবগুলো ওয়ার্ড খেয়াল করো, শেষে কিন্তু অবশ্যই ওয়াই থাকতে হবে এবং তার সামনে আরেকটা কনসোনেন্ট থাকতে হবে, যে কোনো কনসোনেন্ট। তাহলে লেজি, শেষে ওয়াই দেখতে পাচ্ছি, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আমরা কি করেছি, আইইআর যুক্ত করেছি করে কম্পারেটিভ। তারপরে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ওয়াইকে তুলে দিয়ে কি করেছি, আইইএসটি যুক্ত করেছি। তারপরে ম্যারি, শেষে আমরা ওয়াই দেখতে পাচ্ছি, তার সামনে একটা কনসোনেন্ট। তারপরে যার কারণে আমরা কি করেছি, ওয়াইকে তুলে দিয়ে আমরা কি যুক্ত করেছি, আইইআর যুক্ত করেছি। তারপরে সুপারলেটিভ করার জন্য আইইএস করেছি। তাহলে আবারও আমরা সেই টেকনিকে চলে যাই যে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড মানে একটা রুলস। তাহলে 1 নম্বর রুলসের জন্য ওয়ার্ডটা ছিল ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। 2 নম্বর রুলসের জন্য ওয়ার্ডটা ছিল বিগ, বিগার, বিগেস্ট। 3 নম্বর রুলসের জন্য ওয়ার্ডটা ছিল ফাইন, ফাইনার, ফাইনেস্ট। এবং 4 নম্বর রুলসের জন্য ওয়ার্ডটা হচ্ছে ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। এটার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু দেখে নিই। ব্যতিক্রমটা হচ্ছে কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, আমি আরেকটা ওয়ার্ড যদি তোমাদের এখানে লিখি তাহলে দেখো, আমাদের এখানে 2টা ওয়ার্ড দেয়াই আছে অবশ্য, আমরা এখান থেকেও দেখে নিতে পারি, চাইলে এখান থেকেও দেখে নিতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ওয়াই আছে এবং কিন্তু আগের ওয়াই এর সামনে কনসোনেন্ট ছিল, কিন্তু এখন ওয়াই এর সামনে কি দেখতে পাচ্ছি, একটা ভাওয়েল দেখতে পাচ্ছি। এই রকম যদি থাকে, কনসোনেন্টের সামনে যদি ওয়াই এর সামনে যদি কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তখন আমাকে কি করতে হবে, বেইজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে ইয়ার যুক্ত করতে হবে। তার মানে গে, শেষে যেহেতু ওয়াই আছে, তার সামনে কনসোনেন্ট না থেকে ভাওয়েল আছে, তার মানে মূল ওয়ার্ডটা আমাকে কি রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। মূল ওয়ার্ডটা আমাকে অক্ষুণ্ণ রেখে তার সাথে কি যুক্ত করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে। এবং মূল ওয়ার্ডটা আমাকে অক্ষুণ্ণ রেখে তার সাথে আমাকে কি করতে হবে, মূল ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে আমাকে কি যুক্ত করতে হবে, ইএসটি যুক্ত করতে হবে, ইএসটি। এটা ব্যতিক্রম, এক্সেপশনাল। তাহলে 4 নম্বর রুলসেরও 1 নম্বর রুলসের যেমন 2টা এক্সেপশনাল ছিল, সেই রকম 4 নম্বর রুলসেরও একটা এক্সেপশনাল আছে, 2টা ওয়ার্ড। এই 2টা ওয়ার্ডে আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গে, গেয়ার, গেস্ট। 2টা মনে রাখার দরকার নাই, শুধু রুলসটা মনে রাখলেই হবে যে হচ্ছে যদি ওয়াই এর সামনে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে মূল ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে ইয়ার যুক্ত হবে কম্পারেটিভের ক্ষেত্রে। এবং সুপারলেটিভের ক্ষেত্রে কি হবে, বেইজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ থেকে তার সাথে কি যুক্ত হবে, ইএসটি যুক্ত হবে। ওকে, নেক্সট আমরা 5 নম্বর রুলসে চলে যাই। 5 নম্বর রুলস মানে 5 নম্বর এক্সাম্পল। 5 নম্বর রুলস মানে 5 নম্বর এক্সাম্পল। এখানে 5 নম্বর এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এতক্ষণ থেকে আমরা যে ওয়ার্ডগুলা ফরমেশন চেঞ্জ করলাম, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেখানে আসলে একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই রুলসটার বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ হয় মনোসিলেবলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে প্রয়োগ হয়, মনোসিলেবলের ক্ষেত্রে। মানে বেশিরভাগ রুলস তৈরি হয়েছে কিসের জন্য, কোন ওয়ার্ডগুলোর জন্য, মনোসিলেবলের জন্য। তাহলে মনোসিলেবল যখন যুক্ত থাকে সেই ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। 1 থেকে 4 নম্বর রুলসটা কোন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের জন্য প্রযোজ্য, মনোসিলেবল বিশিষ্ট ওয়ার্ডের জন্য প্রযোজ্য। এখন যে রুলসটা আমরা পড়তেছি 5 নম্বর রুলস, এই 5 নম্বর রুলসটা হচ্ছে ডাই, ট্রি, পলিসিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য, বা ডাই, ট্রি, পলিসিলেবল বিশিষ্ট ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড বিউটিফুল, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা সিলেবল, বিউটিফুল। তাহলে এরকম যদি ডাই বা ট্রি সিলেবল বা পলিসিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ডিগ্রি যদি থাকে, সেইটার কম্পারেটিভ ফর্ম করতে হলে আমাকে কি করতে হবে, বেইজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে কি যুক্ত করতে হবে, মোর যুক্ত করতে হবে।
কম্পারেটিভের ক্ষেত্রে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে কী করতে হবে, বেইজ ওয়ার্ডটা অক্ষুণ্ণ রেখে তার সাথে কি যুক্ত করতে হবে, মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে আরও কিছু ওয়ার্ড আছে, আমরা যদি একটু দেখে নেই, আরও কিছু ওয়ার্ড আছে আমরা যদি একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কমফোর্টেবল, অবশ্যই এটা কি মনোসিলেবল বিশিষ্ট নয়, ডাই, ট্রি অথবা পলির মধ্যে কমফোর্টেবল পলিসিলেবল, তাহলে কমফোর্টেবল যেহেতু এটা মনোসিলেবল নয়, এই জন্য আমাকে কী করতে হবে, এর সামনে কি যুক্ত করতে হবে, মোর যুক্ত করতে হবে, মোর যুক্ত করে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ। তারপরে আমরা অনেস্ট দেখতে পাচ্ছি, অনেস্ট ডাইসিলেবল, ডাইসিলেবল হওয়ার কারণে এর সামনে কি যুক্ত করেছি আমরা, মোর, মোর যুক্ত করে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত করে কি করেছি, সুপারলেটিভ। তারপরে আমরা নেক্সট ডিগ্রি বা নেক্সট অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, ট্রি সিলেবল, ট্রি সিলেবল হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ট্রি সিলেবল হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এটার সামনে আমাদের কি যুক্ত হয়েছে, মোর যুক্ত হয়ে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত হয়ে সুপারলেটিভ। তারপরে নেক্সট ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, এটাও ট্রি সিলেবল, ট্রি সিলেবল হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এটার সামনে মোর যুক্ত হয়েছে এবং সুপারলেটিভের ক্ষেত্রে কি যুক্ত হয়েছে, মোস্ট যুক্ত হয়েছে। এই গেল হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জের মোটামুটি রুলস। এখন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ এক্সেপশনাল কিছু অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। ঠিক আছে, আমরা দেখে নেই। এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নাই। এর আগে আমরা ওয়ার্ডগুলোকে রুলস দিয়ে মুখস্থ করলাম বা এক্সাম্পল দিয়ে মুখস্থ করলাম, হ্যাঁ, যেভাবেই করি না কেন। ওকে, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের এক্সেপশনাল কিছু ডিগ্রি আছে, সেই ডিগ্রিগুলার আমরা একটু কম্প্যারিজনটা দেখে নেই। কম্প্যারিজন অফ ডিগ্রি। ওকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে দেখতে পাচ্ছ তোমরা গুড বা ওয়েল, গুড বা ওয়েল এর কম্পারেটিভ ফর্ম হবে বেটার এবং এর সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ব্যাড, খারাপ, যেটা আমরা বলি অফ পুয়ার কোয়ালিটি, নিম্নমানের। খারাপ মানে যে ব্যক্তি হিসেবে খারাপ তা না, কোনো বস্তু হিসেবে খারাপ সেটাও হতে পারে। এই জন্য বলা হয়েছে যে পুয়ার, ব্যাড মানে খারাপ, সেটা যে কোনো দিক দিয়ে খারাপ হতে পারে। অফ পুয়ার কোয়ালিটি, নিম্নমানের, মানে বস্তু যখন নিম্নমানের হবে তখন আর কি। ইল, অসুস্থ, নট ইন গুড হেলথ, ভালো অবস্থায় নাই, অ্যাভিল, মন্দ। মানে এই তিনটা বেস ফর্ম বা এই তিনটা পজিটিভ ডিগ্রির জন্য একটাই কম্প্যারেটিভ, একটাই সুপারলেটিভ। তার মানে আমার যদি বেস ওয়ার্ডটা বা পজিটিভ ডিগ্রিটা হচ্ছে ব্যাড কিংবা ইল কিংবা অ্যাভিল, এই তিনটা পজিটিভ ডিগ্রির জন্য একটাই কম্প্যারেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে ওর্স। এবং এই তিনটা পজিটিভ ডিগ্রির জন্য একটাই সুপারলেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে ওর্স্ট। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মেনি আছে, মেনি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আছে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মেনি। তাহলে মেনির কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। লিটিল, তাহলে লিটিল, লেস, লেস্ট, লিটিল, লেস, লেস্ট। তারপর হচ্ছে নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, নেক্সট। এখানে দেখো নিয়ারার কম্পারেটিভ ডিগ্রিটার দুইটা সুপারলেটিভ ডিগ্রি। নিয়ারার থাকলে নিয়ারেস্টও হতে পারে, আবার নেক্সটও হতে পারে। কখন নিয়ারেস্ট হবে? যখন নিকটতম কোনো কিছুকে বোঝাবে। কখন নেক্সট হবে? যখন পজিশন বা পর্যায়ে বোঝাবে, একটার পরে আর একটা। এরকম যদি বোঝায় তখন হবে নেক্সট, একটার পরে আর একটা পর্যায়ে যখন বোঝাবে তখন হবে নেক্সট। আর যখন নিকটতম বা কাছাকাছি, নেয়ারারের সুপারলেটিভ ডিগ্রি দুইটা, একটা হচ্ছে নিয়ারেস্ট আর একটা নেক্সট। এটা আমরা যখন পরবর্তীতে এক্সাম্পলে যাব তখন বোঝাই দেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফার, ফারের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বেশ কয়েকটা। এটা হচ্ছে ফারদার, এটা হচ্ছে ফারদার, দুইটা। এটা হচ্ছে FAR, ফার, THER, ফারদার, আর একটা হচ্ছে FUR, THER, ফারদার।
FAR ফার THER ফার্দার কখন হবে? যখন শারীরিকভাবে দূরত্ব বোঝাবে, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির শারীরিক দূরত্ব যখন বোঝাবে তখন হবে FAR ফার THER ফার্দার। আর যখন একজন ব্যক্তি থেকে আরেকজনের কি নন ফিজিক্যাল দূরত্ব বোঝাবে, নন ফিজিক্যাল দূরত্ব বোঝাবে তখন হবে এটা হচ্ছে ফার্দার। একইভাবে ফারদেস্ট সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, ওই একই রকম ফার, ফার্দার, ফারদেস্ট। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ফার, ফার্দার, ফারদেস্ট। ঠিক আছে, এগুলোর প্রয়োগ আমরা নেক্সট যখন আমরা এক্সাম্পলে যাব তখন দেখে নেব। তারপরে হচ্ছে আমাদের আউট, আউটার, আউটমোস্ট হয়, আটারমোস্ট হয়, আবার আটমোস্ট হয়। তাহলে আউট যে পজিটিভ ডিগ্রিটা আছে এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে তিনটা, একটা হচ্ছে আউটমোস্ট, এটা আটারমোস্ট, আর এটা হচ্ছে আটমোস্ট। এগুলো আমরা যখন এক্সাম্পলে যাব তখন দেখে নেব। তারপর হচ্ছে লেট, লেটের কম্পারেটিভ ডিগ্রি দুইটা, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে ল্যাটার, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে ল্যাটার। এদের কম্পারেটিভ ফর্মও দুইটা, একটা হচ্ছে লেটেস্ট আর একটা হচ্ছে লাস্ট। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আপ, আপার, আপমোস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি টপ, টপার, টপমোস্ট। তারপর হচ্ছে ইন, ইনার, ইনারমোস্ট অথবা ইনমোস্ট। ওকে, কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, যেগুলা আমরা ডিগ্রি হিসেবে ব্যবহার করতে পারি। সেই সমস্ত অ্যাডভার্ব হচ্ছে আমাদের ফার, ইন, আউট। অ্যাডভার্বের কম্প্যারিজন হলে তা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। আসলে এই ওয়ার্ডগুলো পার্ট অফ স্পিচগত দিক থেকে অ্যাডভার্ব, কিন্তু এগুলো যদি আমরা ডিগ্রি হিসেবে ব্যবহার করি তাহলে সেটা কিন্তু আমাদের ব্যবহার করা যাবে। ঠিক আছে, ল্যাটিন, ল্যাটিন কম্পারেটিভ আছে কিছু যেগুলার বেস ফর্ম বা কম্পারেটিভ ফর্ম হয় না, শুধুমাত্র যেগুলার পজিটিভ ফর্ম হয় না বা সুপারলেটিভ ফর্মও হয় না, শুধুমাত্র কম্পারেটিভ ফর্ম হয়। সেগুলো কি সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, হ্যাঁ, পোস্টেরিয়র, তারপরে অ্যান্টেরিয়র। এবং এদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন ব্যবহার করি, কম্পারেটিভ যে ডিগ্রিটা আছে তারপরে আমরা দেন ব্যবহার করি, কিন্তু এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, পোস্টেরিয়র টু, অ্যান্টেরিয়র টু। দেনের পরিবর্তে তোমাকে টু ব্যবহার করতে হবে। আমাদের আরও কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলোও তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা জানো আমরা পিসি দাস থেকেই পড়াই বেশিরভাগ ক্ষেত্রে। এখানে পিসি দাস পেজ নাম্বার দেখে নিবা, কোথা থেকে কোথা, ক্লাস 2 থেকে কনসিস্ট অফ পর্যন্ত, ক্লাস 2 থেকে কনসিস্ট অফ পর্যন্ত হোমওয়ার্ক দেখে নিবা, ভালো করে পড়বা ওয়ার্ড মিনিং সহ। তারপর হচ্ছে আমাদের তারপরে দেওয়া আছে একটা ইমেইল, রাইট অ্যান ইমেইল টু ইউর ফাদার অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ কামিং এক্সাম। রাইট অ্যান ইমেইল to your father about the preparation of coming exam. তাহলে এটা কোথা থেকে পড়বা? বেসিক ফাউন্ডেশন অফ অক্সফোর্ড ইংলিশ গ্রামার থেকে পড়বা। বেসিক ফাউন্ডেশন অফ অক্সফোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের 763 পেজ নাম্বারে দেয়া আছে, তোমরা দেখে নিবা। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ।